মঞ্চালকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারে একাল সেকাল নিয়ে। আমরা বিশ্বাস করি থিয়েটারে বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং একই সাথে নাট্যকর্মীদের ভাবনা, সৃজনশীলতা ও ওদের পরিকল্পনাগুলো আপনাদের সাথে মুক্ত আলোচনা করা। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে থিয়েটারের গুরুত্ব তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য। প্রিয় দর্শক, তারই আলোকে আজকে আমাদের মঞ্চালকের স্টুডিওতে উপস্থিত আছেন, আপনারা অনেকেই তাকে চিনেন, নাট্যাঙ্গনের প্রিয় মুখ, আমাদের প্রিয়জন, নাট্যজন, স্বনামধন্য অভিনেতা, দলপ্রধান অনন্য থিয়েটার সুচরিত চৌধুরী টিঙ্কু। সুচরিতদা, আপনাকে স্বাগত মঞ্চালকের এই প্ল্যাটফর্মে। ধন্যবাদ সাইফুল, মঞ্চালকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা তো সেই অনেক বছর থেকে নাটক করছি, তো আমাদের পরস্পরের সেই বিষয়গুলো যদি আমরা দর্শকের মাঝখানে তুলে ধরতে পারি, আমাদের নিজেদেরও ভালো লাগবে। একদম, আড্ডা হোক, আড্ডায় কথা হোক। যেটা শুরু থেকে আমি বলেছিলাম যে একজন হ্যাঁ। স্বনামধন্য অভিনেতা আপনি। যদি আমি আপনার কাছে জানতে চাই যে আপনার থিয়েটারটা কখন শুরু হয়েছে এবং সেই শুরুটা যখন হয়েছিল সেই সময় আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কোনটা আপনি ফেস করেছেন? হ্যাঁ, এখানে একটা মজার বিষয় আছে। মানে এটা অনেকেই কাছে একটু অবাস্তব মনে হতে পারে, তো ব্যাখ্যা করার পরে বাস্তব মনে হবে। সেটা হলো, আমার অভিনয় জীবনের প্রায় 50 বছর হয়েছে। ও মাই গড। যদিও আমার বয়স হলো 55। এর কারণ হলো, আমার যতটুকু মনে পড়ে সেটা 74 কি 75-এর দিকে হবে। আমি 4-5 বছরে, তো আমাদের স্কুলে নাটক হতো এবং আমার পরিবারেই নাটকের সাথে জড়িত। আপনারা জানেন, আমরা ভাই বোন সবাই একসাথে একই নাটকে অভিনয় করেছি। আমার মাও একই সাথে, আমার বাবা, তো প্রথম নাটকটাতে আমার বাবা অভিনয় করছিলেন, আমার মাও অভিনয় করছিলেন। আমার চরিত্রটা ছিল একটা মরা ছেলের, মানে আমার মার যে চরিত্র, সেখানে আমাকে কোলে নিয়ে, একটা মৃত সন্তানকে কোলে নিয়ে মঞ্চে, তখন যে সামাজিক নাটকগুলো হতো, নাটকের নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, তো রাত জেগে নাটক হতো। সেই নাটক হয়তো 11টা, 11:30, 12টার দিকে শুরু হয়েছে, সারা রাত নাটক হবে। হেজার্ড লাইট দিয়ে। হ্যাঁ, সারা রাত নাটক হবে। তো সেই অবস্থায় আমি অভিনয় কিছুই জানি না তখন, কিন্তু ওটাই প্রথম অভিনয়, প্রথম মঞ্চে ওঠা। কিন্তু অভিনয় জানেন না কথাটা বললে হবে না, কারণ অভিনেতা অভিনেত্রীর রক্ত কিন্তু আপনার শরীরে কিন্তু। হ্যাঁ, বলছি, আমার কাকা সমীরণ চৌধুরী, তিনি অনেকেই তার নাম জানেন। তিনি সুপরিচিত একজন পরিচালক ছিলেন, নাট্য পরিচালক ছিলেন। তো প্রথম যে অভিনয়টা, সেখানে যেহেতু আমি মৃত সন্তান, আসলে হয়েছে কি, ওটা আমার যখন শুরু হচ্ছে মঞ্চে, আমি যখন উঠছি আমার মার কোলে চড়ে, তখন রাত প্রায় 2:30। ততক্ষণে কিন্তু আমি ঘুমিয়ে পড়ছি। ইন্টারেস্টিং, স্বাভাবিক। তো দর্শক ভাবছে যে আমি মরার অভিনয় করছি, এত ছোট ছেলে এত চমৎকার অভিনয় করছে। আমার খুব ভালো ছিল। হ্যাঁ, আমার খুব প্রশংসা হয়েছে। এই কাহিনীগুলো কিন্তু আমার মনে নেই আসলে। আমি পরবর্তীতে শুনতে শুনতে আমার কাছে মনে হয় যেন আমি জিনিসগুলো দেখছি, কারণ ওই 4-5 বছর বয়স আমার মনে থাকার কথা না, কিন্তু পরবর্তী সময়ে আমি গল্পগুলো এত শুনেছি, আমার কাছে মনে হয়। আরেকটা, এর পরে আমার মঞ্চে অবশ্য আবৃত্তি, সেটা আমি করেছি, ছড়া করেছি। সেটারও একটা মজার বিষয় আছে। আবৃত্তি করতে মঞ্চে উঠেছি, আমাকে তুলে দেওয়া হয়েছে আটুল বাটুল শাপলা সাটুল। শাপলা গেছে হাটে, শাপলাদের মেয়েগুলো পথে বসে কাঁদে, আর কেঁদো না ছোলা ভাজা দেব, আবার যদি কান্দিস তবে তুলে আছাড় দেব। বাহ, সেই ছোট্টবেলার এখনো সেই ছড়াটা মনেই আছে। সেটাও আমার সেই 5-6 বছর বয়স। এরপর আমার একেবারে মঞ্চে যেটা অভিনয়, সে পুরনো দিনের কথা বলতে গেলে আমি যদি একটু করে যদি আপনাকে বলি, এই যে আপনি যে খুব ইমোশন হয়ে গেলেন মুহূর্তের মধ্যে, এটা একজন, মানে আমি যদি বলি যে
পারফেক্ট যে অভিনেতা, যার শরীরের রক্ত বইছে অভিনেতার রক্ত, অত যারা শিল্পের যে রক্ত বইছে সেই জায়গার আবেগটা আপনি ধরে রাখতে পারেন নাই। আমিও কিন্তু আপনার সাথে আবেগটা ধরে রাখতে পারছি না। তো এই যে আবেগের যে জায়গাটা আপনি আপনি এই যে স্মৃতিচারণ করতে গিয়ে চলে আসছে বলে আজকে আপনি থিয়েটারটাকে এখনো আঁকড়ে ধরে আছেন। সেটাই। সেই শৈশবের যে আপনার শুরুটা যে আপনার এখন যেটা বললেন, তাহলে গ্রুপ থিয়েটার চর্চাটা আপনি তখন কখন আপনি আসলেন? হ্যাঁ, এটা এসছে আমি আমার তো 86 পর্যন্ত গ্রামে লেখাপড়া আমার। কারণ আমার বাবা ছিলেন আধারমানিক স্কুলের হেডমাস্টার। তো ওখানে আমাদের কোয়ার্টার ছিল, স্কুলে প্রতি বছর নাটক হতো। সেই নাটক ওই যে 1 থেকে আমি নাটক করে আসছি। তারপর যখন কলেজে ভর্তি হলাম চট্টগ্রামে এসে, কমার্স কলেজে, তখন আমি প্রথমে আমাদের ইয়েটা ছিল নাট্যম। 87 সনে এটা ছিল অভ্যুদয় শিল্পগোষ্ঠী। অভ্যুদয় শিল্পগোষ্ঠীর নাটকের একটা শাখা ছিল নাট্য। তো সেখানে একটা নাটকে আমাকে অভিনয় করতে হয়েছিল। অনেকটা আমার দাদা সুশোভন চৌধুরী, উনিও নাটকের সাথে জড়িত এবং উনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন, শিশু পুরস্কার, নতুন করে পুরস্কার আর কি। সেটা সেই জিয়াউর রহমানের সময় নতুন করে চালু হয়েছিল। তো উনি আমাকে নিয়ে এসেছিলেন এই থিয়েটারে। একটা চরিত্র অভিনয় করার কাউকে খুঁজে পাচ্ছিল না, আমাকে বললো তুই চলে আয়। তখন আমি ইন্টারে পড়ি। সেভাবেই থিয়েটারে প্রথম 88 সনে আমি শিশু কিশোর নাট্যগোষ্ঠী বলে একটা সংগঠন নিজেই গড়ে তুলি। এটা হলো আমরা জলিলগঞ্জে যেখানে থাকতাম, ওখানে আমাদের যে ছেলেরা যারা এখনো অভিনয় করছে, অনেকেই আছে আমাদের সাথে এখনো, তিলক চক্রবর্তী, দিলীপ রুদ্র, ডলি দাস, তারপর মিঠু, মানে এরা অনেকেই তখন থেকেই ছিল, এখনো আছে। তো ওরা বললো যে আমরা কিছু পাড়ায় কিছু একটা করি। তো ওদের নিয়ে কাজ শুরু করলাম, শিশু কিশোর নাট্যগোষ্ঠী। সেটাকে আমরা পরবর্তীতে শিশু কিশোর না রেখে এটার নাম পরিবর্তন করে করলাম অনন্য থিয়েটার। আচ্ছা, সেই সময় অনন্য থিয়েটার 1988 সন থেকে প্রতিষ্ঠা। আমরা কিন্তু 86-87 সনেও শিশু কিশোর নাট্যগোষ্ঠী নিয়ে কাজ করেছি। পরে 88-তে এসে আমরা অন্য থিয়েটারটা করলাম। তার অন্যতম কারণ ছিল নাট্যমটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, বিভিন্ন কারণে নাট্যম বন্ধ হয়ে গেল। তো আমি যেহেতু ওই যে সেই আবেগ, সেই নাটক গ্রুপ একটা বন্ধ হয়ে গেছে, তো করার কি আছে, আর একটা করবো। তখন আমি ওই শিশু কিশোর নাট্যগোষ্ঠীকে অনন্য থিয়েটার করে হলো। এটা শুরুতে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার ছোট কাকা অ্যাডভোকেট সঞ্জীবন চৌধুরী। তারপর সুশোভনদা যুক্ত হলেন নির্দেশক হিসাবে, সমীরণ চৌধুরী। এবং ওখানে আমরা একটা নাটক ছিল, এখনো করি সেটা আমরা, জন্মভূমি, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা নাটক দেখেছি। সেই নাটকে আমি অভিনয় করেছি, আমার দাদা অভিনয় করেছে, আমার দুই বোন অভিনয় করেছে। এবং একটা শোয়ে সম্ভবত আমার মাও অভিনয় করেছিল। শো না ঠিক সেটা রেডিওতে হয়েছে, মানে আমার গ্রুপের সাথে রেডিওতে। সেই সময় আমার মাও একটা সরি ভুল বললাম, এটা বিবিসাব নাটক, আমার মা করেছিলেন বিবিসাব নাটক, আব্দুল্লাহ মামুন। এই নাটকটাতে আমরা ভাই বোন 4 জনই অভিনয় করি। এইভাবে আমরা এগিয়ে গেছি, প্রায় পর্যন্ত 1000-এর উপর মঞ্চায়ন হয়েছে আমাদের, পথনাটক, মঞ্চনাটক সব মিলিয়ে। এবং আমরা থিয়েটারে কিছু কাজ করার চেষ্টা করেছি। আজকে যখন সুযোগ হচ্ছে আড্ডা মারার, একটু বলে নিই যে কাজগুলো কিন্তু আসলে হয়তো আমরা ব্যাপক প্রসার ঘটাতে পারিনি। যেমন আমরা অনুনাটক চালু করেছিলাম, আমরা কয়েকটা গ্রুপ মিলে। এবং আমার একটা বিশেষ কাজ ছিল নীতিনাট্য। আমার কিছু নাটক আছে, এগুলোকে আমরা নীতিনাট্য নাম দিয়েছি আমি। ঈশপের গল্পের মতো এই নাটকের শেষ দিকে একটা নীতি কথা থাকবে, শেষটা হবে একটা নীতি কথা। যেমন আমার একটা নাটক আছে, সেটা কিন্তু আমি, সেটা সম্ভবত তোমরাও দেখেছো, ওই যে চোর। জি, হ্যাঁ, এই নাটকটা অনেক শো হয়েছে। ওটার শেষ ইয়েটা ছিল যে চোর বলছে আপনারা আমাকে মারতে পারেন, কিন্তু দেশের বড় বড় চোর যারা দেশটাকে লুটে পুটে খাচ্ছে তাদের কিছু করতে পারেন না। এই রকমের একটা নীতি কথা দিয়ে আমার ওই নাটকগুলো শেষ হয় আর কি। এরকম 5টা নাটক আমি লিখেছিলাম,
সেটারও আরেকটা ঘটনা আছে। এই অবিরাম যাত্রায় মানে এই অবিরাম যাত্রায় যখন আপনি পাড়ি দিচ্ছেন এখনো অবধি পর্যন্ত কি চ্যালেঞ্জগুলো আপনার কাছে মানে আসছিল যে আপনি সেগুলোকে ওভারকাম করেছেন আবার কিভাবে? হ্যাঁ, চ্যালেঞ্জগুলো বলতে এটা আমার আপনার সবারই চ্যালেঞ্জ, মানে থিয়েটারের চ্যালেঞ্জগুলো একেবারে সবারই জন্যই মেইন চ্যালেঞ্জগুলো কমন সবার। Common। আর্থিক সমস্যা আছে, পৃষ্ঠপোষকতার অভাব আছে। আরেকটা হলো আমার থিয়েটারের যে চর্চাটা আমরা শুরু করেছিলাম, যেহেতু একটা পাড়াভিত্তিক শুরু হয়েছিল, অনেকটা থিওচো অনেকটা সেরকম। থিওচো সব লোকজন হায়দ্রাবাদ থেকে শুরু করে হায়দ্রাবাদ ছিল, আমার হলো পাথরঘাটা কেন্দ্রিক। এই যে পাথরঘাটা কেন্দ্রিক, এটা একটা সমস্যা, কিন্তু এটা আবার একদিকে লাভ, কারণ আমরা সবাই কাছাকাছি আছি, রিহার্সাল করতে পারছি, সময় মতো আসতে পারছি, সেটা যেমন সমস্যা, তেমনি বাইরের কেউ এসে এখানে টিকে থাকতে পারছে না, কারণ তাকে বাইরে থেকে দূর থেকে এসে ঢুকতে হচ্ছে, তার সময়ের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। এই যে তারপর মানে সবচেয়ে যেটা আমাদের থিয়েটারের বড় সমস্যা, আমি জানি না, আমি শিল্পকলায় অবশ্য কিছু ছেলে দেখছি, নতুন ছেলে আসছে, ভালো কাজ করছে, কিন্তু আমাদের ওদিককার দলগুলোরও একটা সমস্যা হলো নতুন ছেলে আসছে না। এটা একটা বড় সমস্যা। বড় সমস্যা এই কারণে থিয়েটারের জন্য না সমস্যাটা, আমি থিয়েটারের জন্য একটা সমস্যা মনে করছি না, কারণ আমার একক নাটক আছে কয়েকটা, দ্বৈত নাটক আছে, 3 জনের নাটক আছে, 4 জন, আমি ওইভাবে ভাগ করেছি। যেমন সম্প্রতি আমি 9 তারিখে একটা শো করলাম, আমি এবং শোষবন্ধা দুজন মিলে, শিষ্যবন্ধু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে একটি অমীমাংসিত রহস্য, এটা শিল্পকলায় করেছিলাম আমি। আপনি কিন্তু অনেক মানে ছোটবেলা থেকেই মনে হয় নাটক লিখছেন আপনি কম বেশি। হ্যাঁ, না ছোটবেলায় আমি ওটা আরেকটা পর্যায়ে, ওটা হলো ছোটবেলায় আমি কৌতুক লিখতাম। আচ্ছা, মানে তখন টিভিতে হানিফ সংকেত বা অন্যান্য জি, জি। ইয়েতে তাদের দেখে দেখে উদ্বুদ্ধ হয়ে আমি স্কুলে বন্ধু বান্ধবদের নিয়ে কমেডি শো করতাম, আচ্ছা। বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বিভিন্ন ইয়েতে, ওইভাবে আমার লেখালেখিটা। কিন্তু নাটক লেখার ব্যাপারটা ওই গ্রুপ করার পর থেকে। এই নাটক লেখার ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশি কে প্রভাবিত করেছে? এটা যদি পারিবারিক থেকে দেখি তাহলে আমার কাকা, যিনি নাট্য নির্দেশক সমীরণ চৌধুরী, উনি লিখতেন। আচ্ছা। আবার আমার বাবাও গ্রন্থনা করতেন, আমার বাবাও মাঝে মাঝে দু একটা কবিতা লিখতেন। উনি তো হেডমাস্টার ছিলেন, আবার প্রধান শিক্ষকতার পাশাপাশি উনি ইংরেজি বাংলার টিচার ছিলেন। তো উনি মাঝে মাঝে কবিতা লিখতেন এবং অনেক নাটকের গীতালেখ্যের গ্রন্থনা জি, জি। করতেন। তারপর নাটকে যেটা হতো, স্কুলে যে নাটক হচ্ছে, উনি প্রয়োজনে সেখানে সংলাপকে চেঞ্জ করে ফেলতেন, মানে সংলাপটাকে আরো একটু শক্ত করার জন্য হয়তো নাট্যকার সেটা লিখেননি, উনি ওখানে কিছু কথাটা যুক্ত করে দিয়ে এটাকে আরো একটু শক্ত করলেন, প্রয়োজনে একটা চরিত্র ঢুকালেন নতুন করে, নাটকটা যাতে একটু জমজমাট হয়। ওই কাজগুলো আমরা বাবার থেকে দেখেছি, কাকার থেকে দেখেছি। এটা একটা সেই জায়গা থেকে প্রভাবিত আপনি। প্রভাবিত হতে পারে। কিন্তু ডিরেকশনের জায়গাটাও কি তাই? ডিরেকশনের জায়গাটা ওইভাবেই, ওনাদের থেকে শিখতে শিখতে পরে তো ওই যে বললাম, হঠাৎ করে যখন আমি অনন্য থিয়েটার করলাম, তখন অনেকটা দায়ভার আমার কাঁধে চলে আসলো, যেহেতু নাট্যম করতাম, তখন আরো সিনিয়র লোকজন ছিলেন, ওনারা দেখতেন, সুশোভনদা ছিলেন, বিজন মজুমদার ছিলেন, ওনারা পরিচালনার ব্যাপারটা দেখতেন। পরে যখন আমার নিজের কাঁধে চলে আসলো দায়টা, তখন বাধ্য হয়ে অনেকটা আমাকে নির্দেশনার ব্যাপারে মাথা ঘামাতে হলো, খোঁজ খবর নিতে হলো, কিভাবে কি করা যায়। ওয়ার্কশপ করলাম বিভিন্ন জায়গায়, শিখলাম, দেখে দেখে শিখলাম। আমাদের বলতে গেলে আসলে আমাদের চর্চাটা হলো দেখে দেখে শিখা। কিন্তু আমরা অফিসে যে একটা আলোচনা করছিলাম যে অনেকটা বলছিলাম যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, তারপরে এই থিয়েটার করতে করতে আমাদের পার্সোনাল যে ব্যাপারগুলো, যে আমাদের ব্যবসা বাণিজ্যগুলো আমরা ঠিকমতো মনোযোগ দিতে পারি নাই, হ্যাঁ, সে কারণে আমি অনেক বেশি লুজার হয়েছি। থিয়েটার করবে না, লুজার আসলে সব হ্যাঁ, এই লুজার। কেউ কেউ যদি সাকসেস হয় সেটা অন্য বিষয়, সেটা আমার জানা নাই কিভাবে সাকসেস হয়ে নিয়েছেন, সেটা গল্পটা আমরা হয়তো পরে শুনবো ওনাদের কাছ থেকে। এই যে থিয়েটারটাকে পাগলের মতো করে ভালোবেসে, পাগলের মতো করে যে এখনো পর্যন্ত বয়ে বেড়াচ্ছেন, যে নিজের বিজনেসটাকেও আপনি মনোনিবেশ করতে পারেন নাই, এতে করে আপনার কোনো আক্ষেপ আছে কি? না, আক্ষেপ নেই, আক্ষেপ নেই। তার কারণ হলো, আসলে আমি যদি বড় অনেকগুলো টাকার মালিক হতাম, আমাকে কেউ চিনতো না। আমার বন্ধু বান্ধব যারা আছে তারাও আমাকে ওই কারণেই সম্মান করে। আমার অনেক বন্ধু বান্ধব আছে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে, তারাও কিন্তু আমাকে খুব ভালোবাসে এই কারণে যে আমি থিয়েটারের চর্চা করি। এটা তো বড় পাও। সুন্দর একটা কথা বলেছেন যে মানে 1000 টাকার মালিক হলেও কিন্তু ওকে কেউ চিনছে না, কিন্তু না, আমাকে তো চেনে। আমাকে চা দোকান, টঙের দোকানের লোকও চেনে। হ্যাঁ,
এটা কিন্তু একটা বড় প্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ এই প্রাপ্তিটা কি আসলে আমাদের জীবনে খুব মানে খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয়? মনের তাগিদ থিয়েটার যারা করে, যারা কালচারের সাথে জড়িত, তারা তো মনের ভিতরের যে আনন্দ, সে আনন্দের জন্য করে। এটার চেয়ে বড় আনন্দ তো কিছু নেই। আমি পয়সা, লাক্সারি জীবনযাপন সবকিছু তো বাইরে, জি। কিন্তু ভিতরের যে তাগিদটা, ওই আনন্দটা পাইব। কিছুদিন নাটক না করলে কোনো কারণে আমার তো নিজেকে পাগল পাগল মনে হয়, যে কারণে আমি আবার অনেকগুলো অন্য গ্রুপের সাথেও গিয়ে করি, কারণ আমার পক্ষে আমার গ্রুপের সব কাজ করা সবসময় সম্ভব হচ্ছে না, অনেকগুলো শো করার সম্ভব হচ্ছে না, যেহেতু টাকা পয়সার ব্যাপার আছে অনেক। তো তখন আমার এই যে তাগিদটা, সেটা কাটানোর জন্য আমি অন্য গ্রুপে গিয়ে নাটক করছি। আমি কিন্তু আপনার কথা কিন্তু খুব অনুপ্রাণিত হচ্ছে কিন্তু, হ্যাঁ। মানে সাহস পাচ্ছি যে আপনার কথাগুলোতে, যে মানে কতটুকু শক্তি আপনি নিজের মধ্যে ধারণ করেন, যে থিয়েটার নিয়ে যে এত বেশি কনফিডেন্টলি আপনি বলছেন যে কি, যে আমি তো ঠিক আছে, ভালো আছি। হ্যাঁ, এবং আরেকটা বিষয় কি, আসলে ওই যে আপনি বললেন না যে আমরা কেন ভালো করছি না বা করছে না, এখানে আমার কাছে যেটা মনে হয়, বা ওই যে থিয়েটারের সমস্যা, একটা বিষয় মনে হয় কি, আসলে আপনি যদি জীবনে যা কিছু করতে চান, ভীষণ লাগে, মিশন লাগে। আমরা কিন্তু সবাই ভীষণ নিয়ে আছি, মিশনে নেই। এই কারণে আমরা কোথাও গিয়ে মিশনের পিছনে ছোট ছোট মিশনটা হারিয়ে যাচ্ছে। থিয়েটারেও যদি আমরা মিশনটা নিতাম, তাহলে হয়তো আমরা থিয়েটারও ভালো করতে পারতাম, মানে আর্থিক ব্যাপারটার কথা বলছি। সবাই কিন্তু আমরা তো ওই মিশনে নামি নেই, আমরা আমাদের ভীষণটা নিয়ে কাজ করছি। এই ভীষণটা নিয়ে এটা যে বিশাল কিছু বা আমি ওইভাবেও দেখছি না। ওই যে বললাম, আমার মনের তাগিদ থেকে আমি করছি, আনন্দ পাই এবং সবসময় ফুরফুরে মেজাজে থাকি, কোনো টেনশন নেই। আমি আমাকে অনেকেই বলে, প্রশ্নটা করে, আমি বলি যে আমি যে বাসায় গিয়ে যখনই ঘুমাতে চাই, আমি সেটা কখনো একটাও হয়, দুটোও হয়, বা হয়তো অন্য কোনো টাইম, আমি বালিশে মাথাটা রাখলে ঘুমাতে পারি নিশ্চিন্তে। নিশ্চিত। এই যে নিশ্চিন্তে থাকা, হ্যাঁ, সবাই পারে না, সবাই পারে না। টিঙ্কুদা, আপনি একটা সুন্দর কথা বলেছেন এর আগে, সেটা হচ্ছে যে ওই পারে আমরা যারা কাজ করি, এই যে ওই পারে যখন আপনি বলেছেন, তখন আমার ভেতরটা না মোচড় দিয়ে উঠেছে। এটা একটা কারণ আছে। কারণ ধর্ম মত নির্বিশেষে যেরকম আমরা সবাই ভাই ভাই, থিয়েটারও কিন্তু আমরা ভাই ভাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি। সেক্ষেত্রে আমি ওইখানের একটা দল, এখানে একটা দল, এটা আমি কখনো মনে করি না। এই যে এতটা বছর ধরে সেই যে প্র্যাকটিসটা হয়েছে, ও মনে করেন যে মুসলিম হল কেন্দ্রিক যারা নাট্য চর্চা করেছে, শিল্পকলার কেন্দ্রিক নাট্য চর্চা করেছে, মুসলিম হলে ওরা যে একদম শিল্পকলা আসেনি তা কিন্তু বললে ভুল হবে, হয়তো কোনো কোনো উৎসবে তারা এসে কাজ করেছে, কিন্তু তারা নিয়মিত এসে কাজ করার যে ব্যাপারটা, সেটা তারা প্র্যাকটিস করে না। কিন্তু শিল্পকলার লোক যারা আছে, তারাও কিন্তু সেই প্র্যাকটিসটা করেনি। এটার ভিতরটা আপনি জানবেন, যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে ইনভলভ, এটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এখানে আমি দুটো বিষয় বলি। প্রথম হলো, আমি যেটা এদিকে বা ওদিকে বলেছি, সেটা একটা ভিন্ন বিষয় আছে। প্রথম ব্যাপারটা হলো, এদিকে বলতে আমরা যারা মুসলিম হল বা টিআইসিতে নাটক করছি, আমরা সব দলগুলো এদিককারই, অর্থাৎ পাথরঘাটা, শিববাড়ি, মানে এই কেন্দ্রিক আশেপাশের। আমাদের জন্য পরিবহন, আমাদের দর্শকরাও এদিকে। আমি যদি শিল্পকলা একটা নাটক করি, এটা আমাকে এখান থেকে সেট নিয়ে যাওয়া থেকে, আমার রিহার্সাল রুমগুলো, আমাদের সবার রিহার্সাল রুমগুলো এদিকে, সেট নিয়ে যাওয়া থেকে শুরু করে সব কিছু আমাদের জন্য ব্যয়বহুল, এবং আমাদের দর্শকদের জন্য ব্যয়বহুল। মানে একটা নাটক দেখতে যাবে, সে এখান থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারে মুসলিম হলে টিএসিতে, ওইখানে যেতে হলে তাকে ট্যাক্সি করে যেতে হবে। এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ, যেটার ব্যাপারটা আপনি জানতে চাইছেন, সেটা হলো থিয়েটার, আমাদের গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদ বলে আমাদের একটা ছিল, মোর্চা ছিল। এটাই চট্টগ্রামের বৃহত্তর সব নাটকের দলগুলোকে নিয়ে এটা গঠিত হয়েছিল, এবং এটা সারা বাংলাদেশে সারা ফেলেছে। প্রথম মোর্চা সারা বাংলাদেশে সারা ফেলেছে। তো আমাদের যারা, আমরা কিন্তু 90-এর দশকের নাট্যকর্মী, সেই ওই যে বললাম 88, 87, 88, 90, যখন এরশাদ বিরোধী আন্দোলনটা খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, আমরা সেই সময়ে যুক্ত হয়েছি সবাই। আমার মনে হয় আপনি ওই সময়, আমি 90-এ, আমি যখন ঢুকেছি তখন কিন্তু আপনারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা তখন দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা ওই এটা। তো ওই সময়ে যারা চট্টগ্রামে নাট্যচর্চা শুরু করেছিলেন, তাদের মধ্যে একটা বিভক্তি হয়, সেটা
মানে কারো কারো মতে এটা সমন্বয় পরিষদের পোস্ট কেন্দ্রিক, কারো কারো মতে দলের আভ্যন্তরীণ কুন্দল। আমি অত ইতে যাব না, গভীরে যাব না, এটা নিয়ে অনেক মতভেদ আছে সে কারণে গভীরে যাব না। কিন্তু যেভাবেই হোক না কেন, এই যে দুটো ভাগ হয়ে গেল, কয়েকটা দলও দুভাগ হয়ে গেল, সমন্বয় পরিষদটা দুভাগ হয়ে গেল, এতে একদিকে যেমন অনেকগুলো নতুন নতুন কাজ হয়েছে, আমি পজিটিভ নেগেটিভ দুটোই বলছি। আবার আমার কেন জানি মনে হয় যে আমরা বৃহত্তর আঙ্গিকটাকে ভেঙে দুটুকরো করে ফেলার কারণে আমাদের দর্শকদের উপর একটা প্রভাব পড়েছে। কারণ আমি যখন 88, 89, 90-এর দিকে যখন সমন্বয় পরিষদ একটা উৎসব করত, সেই উৎসবের যে ভাব এবং দর্শকের যে সাড়া পেতাম, এবং অনেক ভালো ভালো নাটক হয়েছে তখন, বড় আঙ্গিকের নাটক হয়েছে, চট্টগ্রাম থেকে গিয়ে ঢাকা উৎসবে পুরস্কার নিয়ে এসছে, হ্যাঁ এমন নাটকও হয়েছে। পরে ওখানে এসে কেমন যেন একটু ভাটা পড়ে গেল এবং দর্শকদের মধ্যে যেমন দ্বিধাদ্বন্দ্বের জায়গা তৈরি হয়ে গেল। হ্যাঁ, তাছাড়া ওই যে ধরুন আপনার দল একটা উৎসব করছে, আমি সেখানে অংশগ্রহণ করলাম, আমার দর্শক আমার নাটক যেমন দেখতে গেছে, পাশাপাশি হয়তো আপনাদের নাটক অন্যান্য নাটকগুলো দু একটা সে দেখতে পারে, কিন্তু আমি যখন ওখানে নেই আমার দর্শকগুলো আর ওখানে যাচ্ছে। এটা আমার কাছে মনে হয় আর কি, যেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে বলে আমার মনে হয়। তো পরবর্তীতে আমি 90-এর পরে 93-94 ওরকমই হবে, আমার পুরোপুরি মনে পড়ছে না, আমিও উদ্যোগ নিয়েছিলাম, অনেকের মধ্যে আমি একজন ছিলাম, দুটো সমন্বয় পরিষদকে এক করার জন্য। এবং আমি যতদিন পর্যন্ত দুটো সমন্বয় পরিষদ এক হয় নাই ততদিন পর্যন্ত আমি কিন্তু সমন্বয় কারো কোনো পক্ষে মেম্বারশিপ নিই নেই। আমার দল কোনো গ্রুপে তখন দুটো মোর্চায় কাজ হতো, আমি মেম্বারশিপ নিই নেই। এবং আমি দুদিকে এদিকে বেশি করলেও শিল্পকলায়ও আমি অনেক শো করেছি। পরে সমন্বয় পরিষদ এক হওয়ার পর আমি মেম্বারশিপ নিলাম এবং বেশ কিছুদিন কাজ করার পর আবার মতের অমিল হলো। মতের অমিলটা হওয়াটা স্বাভাবিক আসলে, এটা ঘরের মধ্যেও হতে পারে, নাটকও একটা ঘরের জায়গা। আর সবচেয়ে বড় কথা হলো আসলে থিয়েটারের মানুষগুলো না সবারই কিন্তু এক একটা নিজস্ব চিন্তা ভাবনা। এটা কি সমষ্টিগত কোনো সমস্যা ছিল না, কিন্তু ব্যক্তি কিছু মানুষের ইগোর কারণে এই মানে ডিভাইডটা তৈরি হয়েছে? হ্যাঁ, ব্যক্তির কারণে বলে মনে হয়, কিন্তু সেখান থেকে একটা সমষ্টিকে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, মানে ছোট থেকে এটা বড় হয়ে গেছে। এবং আমি যেটা বলতে চাইছিলাম যে আসলে আমরা থিয়েটারের লোকজন তো, প্রত্যেকটা দল তার নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকে, প্রত্যেকটা ব্যক্তিরও আলাদা একটা চিন্তা ভাবনা থাকে, যে কারণে আমাদের মাঝে মাঝে বিতর্ক হয়, নিজেদের মধ্যেই বিতর্ক হয়। কিন্তু আমাদের আবার একটা গুণ আছে, সেটা হলো আমরা অনেক সময় আমাদের নিজেদের ব্যাপারটা ভুলে গিয়ে কিন্তু একত্রিত হয়ে যেতে পারি। আন্দোলনের সময়, হ্যাঁ, বড়সড় একটা আন্দোলনের সময় তখন আমরা এক হয়ে যেতাম। হ্যাঁ, রাইট। ওইখানে তখন আমাদের ভিতরের যে গণতন্ত্রের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটা কাজ করে। দাদা, এটা কি আপনি ব্যক্তিগতভাবে কি এটা কি মনে করেন যে এটা আদপে থাকা উচিত, মানে এই না ডিবেটটা থাকা মোটেও উচিত না। এবং আমি বছর দুয়েক আগেও একবার চেষ্টা করেছিলাম, যদিও মান ভাঙাতে পারিনি সবার, সমন্বয় পরিষদটাকে আবার। আমার একবার মনে আছে দাদা, আমার তো আসলে 94 থেকে আমার গ্রুপ থিয়েটার চর্চাতে আসা, সমন্বয় পরিষদ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটা তখন চেয়ারম্যান ছিলেন মামুনুর রশিদ স্যার ছিলেন তখন চেয়ারম্যান। ওই আপনাদের এই মুসলিম হলে যখন ওইটার হলো, মানে সম্মেলনটার মিটিং হলো স্টুডিও থিয়েটার, আমার মনে আছে এই একই প্রসঙ্গটা কিন্তু তখনও কিন্তু উঠে এসেছিল। কিন্তু তখন ওখানেও আমি দেখেছিলাম যে এটা নিয়ে আপনিও ডিবেট করছিলেন, কিন্তু কোনো একটা কারণে যেন মনে হচ্ছিল যে ডিবেটটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে, অথবা ডিবেটটাকে চাপা দেওয়া হচ্ছে, এরকম একটা বিষয়। হ্যাঁ, তো আমি যেটা মনে করি আর কি, যে থিয়েটার একটা দেশের একটা শক্তি, মুক্তিযুদ্ধেরও শক্তি, একটা গণতন্ত্রের শক্তি। সেই শক্তিটাকে আসলে কখনো মানে টুকরো টুকরো করাটা উচিত বলে আমি মনে করি না। হ্যাঁ, আমারও একই মত, এবং সেই কারণেই মনে হয় আমরা একটু দুর্বল হয়ে পড়েছি। আরেকটা প্রসঙ্গে এবার আসি, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আপনি একাধারে অভিনেতা, একাধারে নাট্যকার এবং নির্দেশক। আপনি যখন নাটক লিখেন, সেই নাটক লেখার ক্ষেত্রে আপনি
কোন বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন? আচ্ছা, বিষয় বলতে এখানে আমি একটু ক্লারিফিকেশন চাইবো। সেটা হলো বিষয় বলতে নাটকের মূল বিষয় কিন্তু সংলাপ। সংলাপ। যদি প্রাধান্য দেওয়ার কথা হয় আমি কিন্তু সংলাপকে প্রাধান্য দিই। আচ্ছা, আমি নাটকে সংলাপগুলোকে বলিষ্ঠ করার চেষ্টা করি। একদম একদম এটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, ওটাই। আর একটা হলো যে টোটাল নাটকের বিষয়টা কি হবে। সেক্ষেত্রে আমার প্রথম পছন্দ মুক্তিযুদ্ধ। তারপর হলো আমাদের যে মুক্তিযুদ্ধর সাথে যে 4 মূলনীতি, সেই মূলনীতি, গণতন্ত্র, সমাজ ইত্যাদি যে মূলনীতি, এগুলো আবার অনেক সময় এগুলো পলিটিক্যাল হয়ে যায়। পলিটিক্যাল হলে আমরা রাজনীতি সরাসরি কখনো রাজনীতি করিনি। নাটক তো রাজনীতি ছাড়া হয় না। নাটক রাজনীতি ছাড়া হয় না। এবং সরাসরি রাজনীতি না করলেও আমাদের যে স্বাধীনতার যে 4 মূলনীতি সেটার প্রতি আমি দায়বদ্ধ মনে করি নিজে। এবং সেটাকে মাথায় রেখে আপনি পাণ্ডুলিপিটা তৈরি করেন। তৈরি করি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্র। আর কিছু কিছু কাজ, যেমন ওই যে নীতিনাট্যের কথা বললাম, সেরকম কিছু কাজ মাঝে মাঝে করার চেষ্টা করেছি। ভিতরের একটা, যেমন ধারাবাহিক মঞ্চনাটক করেছি। আচ্ছা, 4 পর্বের ধারাবাহিক নাটক। তাই? এবং আমরা আমাদের উৎসবে প্রথম দিন এক পর্ব, 8 ঘন্টার করে এক একটা পর্ব। মানে শুরুতে 8 ঘন্টার একটা পর্ব থাকতো, তারপর আলোচনা থাকতো, তারপর একটা বড় নাটক। এটা কত সালের কথা বলছেন? এটা আমাদের 7-8 সালের দিকে, 2007-08 দিকে। তো ওই পর্বগুলো আবার আমরা আলাদা আলাদাভাবে ওই যে অনুনাটক হিসেবেও করেছি। কিন্তু উৎসবের সময় আমরা আজকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার, যে প্রথম পর্ব দেখলো সে যদি মাঝখানে 2টা পর্ব বাদ দেয় তাহলে সে তো ঘটনাটা বুঝবে না। হ্যাঁ, সেটা ইন্টারেস্টিং। হ্যাঁ, সেই মজা। এই প্রত্যেকগুলো আবার ইন্ডিভিজুয়াল, একটা দেখলেও চলে। কিন্তু মজার ব্যাপার হলো সে সময় আমাদের অতিথি হিসেবে এসেছিলেন পশ্চিমবাংলার নাট্য পরিচালক বা গবেষক নৃপেন সাহা। আচ্ছা, উনি আমাদের অতিথি ছিলেন। মহামিদ ভাই ছিলেন, আরও বিভিন্ন জন অতিথি হিসেবে ছিলেন। তো নৃপেন সাহা 2 দিন নাটক দেখার পর তৃতীয় দিন উনি আরেকটা শিল্পকলায় বা কোথাও গেছেন, বা টিআইসিতে আড্ডা মারতে গেছেন। উনি বারবার ফোন করছিলেন আমার জন্য একটু দেরি করো, আমার তৃতীয় পর্বটা। সেটাই বলছি। এটাই এই যে এই ধারাবাহিকতাটা, এই যে ফর্মটাতে আপনি মঞ্চে নিয়ে আসছেন, এই ফর্মটা আসলে কিন্তু খুব ইন্টারেস্টিং। যে দর্শক যদি প্রথম পর্ব দেখে কিংবা সে দ্বিতীয় পর্ব দেখলো, কিন্তু কোনো কারণে সে তৃতীয় এবং চতুর্থ পর্ব দেখতে পারলো না, সে কিন্তু অপূর্ণতা নিয়েই কিন্তু ফিরে গেল না। আবার প্রত্যেকটা দিকে সে কারণে আমি একটা গল্পকে আমি শেষ করে দিয়েছি। ও, তাহলে ঠিক আছে, না দেখলেও সমস্যা হবে। তাহলে ঠিক আছে। যেমন আমার প্রথম পর্বটা হলো ওই যে নায়ক বা নায়িকা যেটা বলি আমরা, ওরা দুজনের পরিচয় পর্ব একটা পর্ব। দ্বিতীয় পর্বে এসে মানে তাদের বিয়ের কথা হচ্ছে, দ্বিতীয় পর্বে এসে তাদের সংসার হয়েছে, সংসারে টানা পড়েন, ওখানে কুটকচালি চলছে বিভিন্ন জন, এরকমের পর্ব। ওটার শেষে গেল। তৃতীয় পর্বে গিয়ে ওদের সন্তান হয়েছে, ওদের সন্তান নিয়ে ওদের সমস্যা। এবং চতুর্থ পর্বে গিয়ে তাদের বয়স হয়ে গেছে, নাতি চলে এসছে, ছেলে ওই সেই পুরনো বাড়িতে থাকতে চাইছে না, ভাঙাচোরা নিজস্ব বাড়ি না, ফ্ল্যাটে উঠে যেতে চাইছে, জায়গা বিক্রি করে দিতে চাইছে, বুড়ো বুড়ি দ্বন্দ্বগুলো তৈরি করে এইভাবে 4টা পর্ব। আরেকটা কাজ যেটা আমরা করেছি, যেমন এটাকে বাংলাদেশে বা ওই নৃপেন সাহা বলেছিলেন যে বাংলা নাটকে এটা আমরা প্রথম কাজ করেছি। সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের প্যারালাল একটি নাটক দাঁড় করিয়েছিলাম, আবার নন্দিনী। এটা চরিত্রগুলো রবীন্দ্রনাথের, আঙ্গিকটাও রবীন্দ্রনাথের ওই রক্তকরবীর মতো, কিন্তু আধুনিক যুগের ঘটনা। ওইখানে যেমন রাজা তার প্রেমের কাছে, ভালোবাসার কাছে নতি স্বীকার করছে। আমি বলছি এই যুগের রাজারা নতি স্বীকার করে না ভালোবাসার কাছে, তারা নিষ্ঠুর হয়। কিন্তু নন্দিনী আসে, রঞ্জন আসে। প্রেমটাকে বেশি প্রাধান্য দেন আপনার নাকি রাজনৈতিক প্রেক্ষাপটটাকে দ্বিধাদ্বন্দ্বের জায়গায়? এবার তো তাহলে ওই ব্যক্তিগত কথা চলে আসছে। হ্যাঁ, আসতেই পারে। কারণ আমার আত্মীয় স্বজন ছাড়াও আমার বউই বলে যে আমার জীবনে কোনো প্রেম নেই, কোনো রসকস নেই, কারণ আমার নাটকও নেই, আমার ইয়ে তো নেই। তো সম্প্রতি আমি, যদিও এটা খুব বেশি না, বড় কিছু না, মানে
চেষ্টা করি নাই, কিন্তু ইদানিং দেখলাম চেষ্টা করলে হয়তো পারি। আমি পরপর 5টা প্রেমের গান লিখেছি। বাহ, বাহ, এগুলা এবং এটা লেখার পিছনে আরেকটা কারণ আছে। ওই যে এখন যদিও প্রসঙ্গ হয়তো নাটক থেকে বেরিয়ে যাচ্ছি, তবুও একটু বলি। এখন তো এআই এর দ্বারা সুর করা যাচ্ছে। জি, আমার একটা গানকে আমার ছেলে এআই দিয়ে শুরু করে দিয়েছে মোবাইল। তো সুরটা সবারই খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তখন আমার ওই বউ, আমার ভাই বোন সবাই বলছে যে বাবা তুই তো প্রেমের গল্প করতে পারিস, প্রেমের গানও লিখতে পারিস। তো তখন আমি বললাম যে ঠিক আছে, লিখেছি যখন লিখি। তো 5টা লিখে ফেললাম। তো সেরকম নাটকে কিন্তু আমার প্রেম বিষয়টা কখনো তেমন প্রাধান্য পায়। এই যে প্রেমের যে 5টা গান আপনি লিখেছেন, ওগুলো কি যখন লিখেছেন তখন কি বৌদির বাবার বাড়িতে ছিলেন? না তো প্রেমটা আসছে কি করে? বৌদির সামনে কি প্রেম আসছে, না বৌদি যখন বাড়িতে গেলেন তখন? না, এই প্রেমগুলো আসলে বোধই ছিল। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি প্রেমের কবিতাও লিখেছেন আপনি। হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে আপনি সেই সাথে একজন কবিও। হ্যাঁ, কবি বলা যাবে না। আচ্ছা, কবিতা লিখলে, দু একটা কবিতা লিখলে না, তার তাও তো কবি কবি। হয় না। মনের ভাবে লিখে। বাঙালি কবিতা লিখে নাই, এবং বাঙালি পাওয়া নাকি মুশকিল। ফুটবলে লাথি মারে নাই আর কবিতা Exactly. লিখে নাই 2 লাইন। সেজন্য বলি। হ্যাঁ। আরেকটা জিনিস, ও আচ্ছা, আরেকটা বলি। ওই যে ইয়ে আছে না, বিখ্যাত প্রেমের উপন্যাস দেবদাস। দেবদাস। দেবদাস নিয়েও আমি একটা নাটক লিখেছি। আচ্ছা, ওটাও ওই মানে দেবদাস ওটাকে অবলম্বন করে না, মানে দেবদাসকে ভেঙে। ভেঙে। আচ্ছা, রক্তকরবী যেমন আচ্ছা, আচ্ছা, ভেঙে, এখানেও দেবদাস যে ওইখানে যেভাবে দেখিয়েছে, এখানে দেবদাস কিন্তু যোদ্ধা হয়ে যায়। আচ্ছা, সে মদ খায় না। আচ্ছা, সে আচ্ছা, অন্য প্যাটার্নে আপনি হ্যাঁ, নিয়ে গেছেন। পার্বতীকে পাওয়ার জন্য সে যুদ্ধের ট্রেনিং নেয়। ওই যে শহরে গিয়ে যার কাছ থেকে মদ খাওয়া, চুনিলাল কাছ থেকে, চুনিলাল বলতে আরে অস্ত্র ধর, তুই একে চ্যালেঞ্জ কর, পার্বতীর স্বামীকে চ্যালেঞ্জ কর। পার্বতীর স্বামী তখন ট্রিক্স করে তাকে বিষ খাইয়ে মেরে ফেলে দেবদাসকে। মানে ওখানে দেবদাসটা ওরকম। চমৎকার একটা হ্যাঁ। প্যাটার্ন। তারপর অনেকগুলো উপন্যাসের আমি দিয়েছি, নাট্য। নাটক। আচ্ছা, টিঙ্কুদা, বিভিন্ন দল আমরা একদম শুরু থেকে দেখেছি আপনার এস্টাবলিশমেন্টের পরে 2 বছর 4 বছর পরে একটা দল ভেঙে যায়। যারা ওখানে থাকে তারা বের হয়ে আরেকটা দল করে। আবার দেখা গেল যে দলটা ওরা করে সেই দলটা থেকেও টিকাতে পারেনি, কেউ টিকাতে পেরেছে, কেউ টিকাতে পারেনি। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা একটা চমৎকার প্রশ্ন, আসলে খুবই জরুরি। কিন্তু ওই যে আমরা বলছিলাম না প্রথম দিকে, যে আমরা প্রত্যেকেই নাট্যকর্মীরা বা সাংস্কৃতিক কর্মীরা, তাদের একটা নিজস্ব একটা স্বকীয়তা থাকে, নিজস্ব ভাবনা থাকে। তো সে ভাবনাটা যদি সে নিজের গ্রুপের যিনি হয়তো দায়িত্বে আছেন, তার ভাবনার সাথে পার্থক্য হতেই পারে। এবং স্বাভাবিকভাবে হয় কি, ধরুন আমার যে চিন্তা ভাবনাগুলোর কথা বলছি, সেগুলো নিয়ে আমি ভাবছি। এখানে আমার দলের কেউ যদি তার নিজস্ব চিন্তা ভাবনা ঢুকানোর চেষ্টা করে, তখন একটা স্পেসটা দেওয়া হয়তো হয় না, কনফ্লিক্টটা তৈরি হয়। তো সেক্ষেত্রে কেউ যদি নিজের চিন্তা ভাবনাটাকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য আলাদা একটা দল করে, আমি তাকে খারাপ কিছু দেখি। নতুন দল করুক। কিন্তু যদি সেটা না করে দল ভাঙার জন্য গ্রুপ করে, মানে আমি এই দলে ছিলাম, ওখান থেকে 5-7 জনকে নিয়ে চলে গেলাম, গিয়ে আরেকটা গ্রুপ করলাম, শেষ পর্যন্ত কোনোটাই হলো না। এই দলেরও ক্ষতি হলো, ওই দলেরও ক্ষতি হলো। সেটাই হচ্ছে খারাপ। আর একজন নতুন নাট্য নির্দেশক বা যার চিন্তা ভাবনা আছে নতুন কিছু করার, আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনি নতুন দল করেন, আপনি আরেকটা দলকে ভাঙতে যাইন। একদম। এটা হচ্ছে আমার মানে সবার এই মানসিকতা থাকা উচিত। এই মানসিকতা থাকা উচিত। আপনি একটা নতুন দল করেন, আপনার নতুন কনসেপ্ট নিয়ে করেন, কাজ করেন। আবার আমার দলে আমি করেছি কি, আমার দলে আমার এই যারা সিনিয়র নাট্যকর্মী আছে, তাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা করো, এইখানে গ্রুপে বসেই করো, কোনো সমস্যা নেই। ওই স্বাধীনতা আপনি দিয়েছেন। হ্যাঁ, দিচ্ছি, করো তোমরা। আরেকটা প্রশ্ন যদি করতে চাই আপনাকে, যে আগামী 50 বছরে আপনি থিয়েটারটাকে কোন জায়গায় দেখতে চান? স্বপ্ন এবং বাস্তবতার কিন্তু পার্থক্য থাকে। কিন্তু স্বপ্ন তো আমরা দেখি। আচ্ছা, এটা যদি ভাবি তাহলে মানে স্বপ্নটাকে যদি দেখি, তাহলে আমি বলবো, আপনি ব্যাংককে একটা হল আছে, নামটা আমার খেয়াল পড়ছে না, 1400 বাথ বা এরকম বোধহয় একটা টিকিটের দাম নিল। ওটা সম্ভবত কি মানে কোন শপিং মলের কথা বলছেন? একটা থিয়েটার হল, সেখানে সব মিলিয়ে আর কি। সব মিলিয়ে টিএমটি মনে হয় সম্ভবত এটা। ওইখানে
আপনার হলে নৌকা পর্যন্ত নাকি মঞ্চ। আমি বাইরে থেকে ঘুরে চলে এসেছি, কারণ আমরা 3 জন ছিলাম, তো 1400 বাদ করে হিসাব করে দেখলাম অনেক টাকা পড়ে আমি, আমার ওয়াইফ এবং বাচ্চা। আমি বাইরে থেকে ঘুরে চলে এসেছি। তো আমার ছোট বোন গিয়েছিল, সুবর্ণা, সে আবৃত্তি শিল্পী, আমার নাটকও করতো, বোধনের সাথে আছে। তো তারা নাকি নাটকটা দেখতে গিয়েছিল ওখানে ঢুকে। এই ব্যাপার আর কি। মঞ্চের উপর দিয়ে নৌকা চলে যাচ্ছে, মঞ্চের সামনে দিয়ে পানির ব্যবস্থা করা হয়েছে, ওইদিকে নৌকা ভেসে চলে যাচ্ছে, হাতি চলে আসছে মঞ্চে, এরকম একটা ব্যাপার। না, আমি বলছি না যে আমাদের সেরকম জায়গায় যেতে হবে, এমনিতে বিশ্বের নাটক বা আমাদের নাটকের মধ্যে যে পার্থক্য। কিন্তু আমার কথা হলো, যে স্বপ্নের কথা আমরা বলছি, ওই যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ হবে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে, বাংলাদেশের সরকারি দল বিরোধী দল সবাই মুক্তিযুদ্ধের চেতনা। এটার জন্য ইতিহাস বলে 5 জেনারেশন লাগে। কারণ ধরুন আমি, আপনি আপনার দাদা বা নানার গল্প জানেন, তার বাবার গল্প আপনার সামান্য হয়তো জানেন, ম্যাক্সিমাম হয়তো জানেন না, তার বাবার গল্প আপনি মোটেও জানেন না। মানে আপনার 3 পুরুষের গল্প বলতে গেলে ও 2 পুরুষ পর্যন্ত যেতে পারবে, হ্যাঁ 3 পুরুষে যেতে গেলে সে একটু আমতামতা করবে, এটাই স্বাভাবিক। তো এই যে আমাদের মুক্তিযুদ্ধ, তার 3 জেনারেশন যখন চলে যাবে, 4th বা 5ম জেনারেশনে আমাদের যে কনফ্লিক্টটা এখনো যুদ্ধর পক্ষে বিপক্ষে এইটা চলছে, এটা আমার ধারণা যে 4th প্রজন্ম বা 5ম প্রজন্মে গিয়ে এটা আর থাকবে না। কিন্তু আমরা স্বপ্ন দেখতে পারি যে সেটা থাকবে, থাকা উচিত। আমি জেনারেশন টু জেনারেশন যদি মনে রাখতে না পারি, ওদেরকে যদি সে সম্মানটুকু দিতে না পারি, শ্রদ্ধাটুকু যদি না, আমি ওটা বলছি, মানে এই দ্বন্দ্বটা থাকবে না, সবাই মুক্তিযুদ্ধের পক্ষেই চলে আসবে, অতীতের বিষয়গুলো থাকবে না। কারণ আমরা 5ম জেনারেশনে গিয়ে সেই শুধু 71-এর ইতিহাসটাকে মনে রাখবে। আমার বাবা কি ছিলেন, আমার দাদু কি ছিলেন, এটা নিয়ে কেউ ভাববেন। আপনি ধরুন ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছিল, তাদের আমরা ইতিহাসের পাতা থেকে দেখি, কিন্তু তাদের কোনো বংশধরের খবর কিন্তু আমরা রাখি না, একদম না, তাই না? একদম তাদের বংশধররাও জানেন। জানেন। ঠিক একই অবস্থা কিন্তু এটা সব ক্ষেত্রে হয়, এটাই নিয়ম। 3 জেনারেশন 4 জেনারেশন পরে গিয়ে আমরা ভুলে যাব, কিন্তু মুক্তিযুদ্ধটা থাকবে, কারণ এটা ইতিহাস। এবং মুক্তিযুদ্ধ থাকলে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি আমাদের যে লালিত স্বপ্নটা, আমার মনে হয় আমরা সেটা 20 বছর পরে, 25 বছর পরে সেটা পাবো। আর আমাদের তো উন্নতি যেভাবে হোক না কেন, এখানে অনেক রাজনৈতিক, আমি রাজনৈতিক বিতর্কে যাব না, যাওয়ার দরকার নেই, যদিও থিয়েটার মানে রাজনীতি, কিন্তু এটা তো সত্যি যে আমরা অনেক উন্নতি করেছি। একদম আমাদের ছোটবেলার সাথে এখন মিলাতে পারি না। হ্যাঁ, আমাদের ছোটবেলায় ঈদে পুজোয় একটা শার্ট পেলে আমরা খুশি, আর দ্বিতীয় কোনো উৎসবে কারো বিয়ে নেমেছে বা সেই আরেকটা শার্ট হলে আরো খুশি। আপনার মনে থাকার কথা, মনে করেন যে ঈদ কিংবা আমাদের পুজো, নতুন জামা, আগামীকালকে আমার ঈদ অথবা পুজো হচ্ছে, রাতের বেলা জামাটাকে একেবারে বগল দবা করে শুয়ে থাকা, জামা যদি কেউ নিয়ে যায়, একটু সুঘ্রাণ দেখা, নতুন বইয়ের সুঘ্রাণটা নেওয়া, নতুন টাকাটার গন্ধটা নেওয়া, এই যে স্বপ্ন, এই যে কি বলবো শৈশবের যে স্মৃতিগুলো, সেগুলোকে তো নিয়েই তো মানুষ এগিয়ে যায়। হ্যাঁ, সেটাই যেন থাকে অব্যাহত, আমরা সেই আশাটা। কিন্তু আমাদের শিশুরা কিন্তু ওই ঈদে নেই, তাদের 3-4টা করে এক ঈদে 3-4টা 5টা 6টা ওটা তো জামা হয়ে যায়। মাল্টিমিডিয়া। অর্থাৎ আমি বলছি অর্থনৈতিকভাবে আমরা তো আগের চেয়ে অনেক ডেভেলপ করছি। তো কাজেই আমাদের যে স্বপ্নগুলো আমাদের মঞ্চে, আমরা যেমন আমাদের মঞ্চে হ্যাজাক দিয়ে আমরা শুরু করেছিলাম, ডেলাইট বলতাম, হ্যাজাকও ঝুলতো। আমার যখন আমি প্রথম ক্লাস 1-এ প্রথম নাটক করি, খুব মজার ব্যাপার, ওই হ্যাজাক লাইট ঝুলছিল, তো যাবতীয় পোকা, মাঠে নাটক হচ্ছিল, সব পোকাগুলো এসে লাইটের পাশে ঘুরছে, আর আমার মুখে টুকে এসে পড়ছে, আমি সংলাপ বলছি আর মুখে এরকম করছি। তো মজার ব্যাপার হলো, আমার চরিত্রটা ছিল দুষ্টু ছেলের ছাত্র, আমি বিচার বা এরকম, হেডমাস্টার ছিলেন আমার দাদা, আমি ছাত্র, দুষ্টু ছাত্র। তো সবাই মনে করছিল যে আমি দুষ্টুমি করছি, আসলে পোকা ওটা ক্যারেক্টারের সঙ্গে মিশে গেছে। সেখান থেকে তো আমরা এখন এই যে বিভিন্ন রকম লাইট ব্যবহার করছি, এবং আরো অনেক অত্যাধুনিকভাবে এটাই আমরা সামনে সেটা আরো প্রসারিত হোক। এখনো আমরা চাই অনেক প্রয়োজনীয় লাইট আমরা এখন ব্যবহার করতে পারি না,
মানে পারি না বলতে হলে নেই, হয়তো ভাড়া করে আনতে হয়, ভাড়া করে আনতে গেলে বাড়তি টাকা দিতে হয়, সেটা তো একটা ব্যাপার। দাদা আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনাকে এই মঞ্চালকের স্টুডিওতে পেয়ে আমরা মঞ্চালকের পক্ষ থেকে আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ জানাই। আর পরিশেষে একটা জিনিস জানতে চাই আপনার কাছে, যে এই মঞ্চালকের স্টুডিওতে এসে আপনার অনুভূতিটা কি? হ্যাঁ, আসলে আমরা তো আড্ডাবাজ মানুষ, থিয়েটারের লোক মানে আড্ডা, তো আড্ডার কথা বললেই দৌড় হয়ে চলে যায় সেখানে। একটা বিশাল সময় আমাদের কাটা আড্ডায়। মঞ্চালক যে এই যে আনুষ্ঠানিকভাবে যে আড্ডার একটা ব্যবস্থা করেছে, এটা খুবই চমৎকার একটা বিষয়। এবং আমার নিজেরও ইচ্ছে ছিল সেরকম কিছু করার, পরিকল্পনা আছে, বিভিন্ন কারণে হয়ে উঠছে না একটা, যাই হোক সেটা পরের ব্যাপার। কিন্তু এই যে আড্ডার ব্যাপারটা এটা চলুক, এবং এই যে মঞ্চালক এই কাজটা করছে, মঞ্চালকে আপনারা যে কাজটা করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কাজটা করার জন্যে, নাট্যকর্মীদের। এবং আরেকটা এটা আমার একটা রিকোয়েস্ট থাকলো, অবশ্য আমি দেখেছি আপনাদের কয়েকটা প্রোগ্রামে নতুনদেরও এখানে আনা হয়েছে, এটা কিন্তু খুব জরুরি। এটা কেন জরুরি? এখনকার একটা ছেলে, আমরা যারা 90-এর দশকে নাট্য আন্দোলনে যুক্ত হয়েছিলাম, আমরা কিন্তু নাট্য আন্দোলনে যুক্ত হয়েছিলাম, আমরা কিন্তু স্বৈরাচার বিরোধী একটা প্ল্যাটফর্ম থেকে যুক্ত হয়েছিলাম। আমাদের মনে অন্যরকম একটা তাগিদ ছিল, আমাদের পাওয়া ছিল যে আমরা ওই যুদ্ধে জয়ী হয়েছি, সেটা ছিল আমাদের পরম পাওয়া। হয়তো সেই কারণে আমরা এখনো টিকে আছি। এবং আমাদের ওই সময়ের দেখুন 90-এর দশকের এই অসীমদা থেকে শুরু করে শওকত ভাই, ওই সময়ে যারা ছিল, তারপরে কুন্তল দা, ওই সময় দেখেন ওরা সবাই কিন্তু টিকে আছে। লিটন ভাই টিকে আছে, ধরে রেখেছে। আপনি একটা ঘটনা জানেন কিনা জানি না, শুনেছেন কিনা, 91-এর ঘূর্ণিঝড় হয়েছিল, শো ছিল মুসলিম হলে, আমার ছিল 1 তারিখ শিল্পকলায়, সম্ভবত 2টা নাটকের শো ছিল, আমাদের সেটটা তো তুফান ফেলে দিল। মুসলিম হলে তখন উৎসব চলছিল, ঋতুভিত্তিক নাট্যকলা বা এরকম বাদল সাজের নাটক বা এরকম। পরের দিন সকালে এই মুসলিম উদ্দিন শিকদার লিটনের কথা ছিল যে টুপিস কি নিয়ে সে হাজির হবে। তুফান চলে গেছে, ও সকাল ঠিকই 11টার সময় এগুলো নিয়ে হাজির হয়ে গেছে, পুরো শহর উঠে গেছে, ওর দিয়ে খবর নেই, ওর মাথায় আছে যে আমাকে নাটকে যেতে হবে, সকাল এই টাইমের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে। এই যে আমাদের ভিতর যে তাগিদটা ছিল, ওটাতেই ওই সময়কার মানুষগুলো কিন্তু এখনো টিকে আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমাদের নতুন প্রজন্ম তারা কি পাচ্ছে? ধরুন একটা জিনিস, যে আপনি আমাকে আনলেন, সিনিয়র আরেকজনকে আনলেন, আরেকজনকে, তো আমার নতুনটা যদি না আসে, সে তো আশাহত হবে। তারও তো কিছু চিন্তা ভাবনা, হ্যাঁ, তারও তো কিছু অভিজ্ঞতা আছে, ভবিষ্যৎ নিয়ে তার কিছু ভাবনা আছে, তাদেরকেও আনবেন আড্ডাতে, এটা আমার রিকোয়েস্ট। কারণ তারা, যেমন আপনি দেখবেন যে কোথাও সাক্ষাৎকার নিচ্ছে, সেটা আমি টিভিতেও দেখেছি, পত্রিকায়ও দেখেছি, ওই সিনিয়র থেকে শুরু হচ্ছে অমুক 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 করে, একটা পর্যায়ে সেটা থেমে গেছে। এবং প্রথমত দলনেতাদের নেওয়া হচ্ছে, হ্যাঁ, হয়তো আমি পর্যন্ত সে থেমে গেল, আপনারটা নিল না, হয়তো তাপসদারটা নিল, হ্যাঁ, কিন্তু আপনারও তো অবদান, এত বছর ধরে আপনি নাটক করছেন। আমার গ্রুপের যে ছেলেটি আমার সাথে শুরু করেছে, তারও তো আজকে প্রায় 38 বছর, 37-38 বছর ধরে সে নাটক করছে। এই যে এত বছর সে নাটকে লেগে আছে, সেটা তো বড় কিছু। আজকাল 38 দিন থাকে না, 38 বছর লেগে আছে। আপনি আরো বেশি আনন্দিত হবেন যে আমরা কিন্তু শিল্পের যে সব শাখাগুলো আছে, শুধু যে থিয়েটারের মানুষ তা না, মঞ্চের মানুষগুলো যারা থিয়েটারের, মানে থিয়েটারের বাইরে যারা যেসব শাখাগুলো আছে, শিল্পীগুলো আছে, সেটা নাচের হতে পারে, সেটা গানের হতে পারে, হ্যাঁ, সেটা মাইমের হতে পারে, সবাইকে কিন্তু আমরা এই মঞ্চে একে একে করে আনার চেষ্টা করছি। এবং আপনারা মেকআপ আর্টিস্ট হতে পারে, এই যে আপনি যে সেট নির্মাণ, আমার প্রথম ফোনে যে আপনি যে খুব আন্তরিকতার সহিত যে আপনি যে বলবেন যে হ্যাঁ আমি আসবো, এটা আসলে আমাদের জন্য খুব পরম পাওয়া। না, আপনার সাথে আমার সম্পর্কটা না থাকুক দাদা, সম্পর্কটা না থাক, সম্পর্কটা যেমন আমরা তো প্রথমত আমাদের পরিচয়, আমরা থিয়েটার কর্মী। হ্যাঁ, এই যে আপনি একজন থিয়েটার কর্মীকে যে এই যে সম্মানটুকু দেখিয়েছেন, এটা আসলে মঞ্চালোকে আমরা যারা এই মঞ্চে কাজ করছে কিংবা মঞ্চের বাইরে যারা কাজ করছে, টেকনিক্যাল সাইডে যারা, আমরা আসলেই কিন্তু আপনাদের কাছে কৃতজ্ঞ দাদা। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আমাদের এই মঞ্চালোকে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের প্রিয়জন, আমাদের নাট্যজন এবং স্বনামধন্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক সুচরিত চৌধুরী টিঙ্কুদার সঙ্গে, অনন্য থিয়েটার দলপ্রধান। প্রিয় দর্শক, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন, সবাই ভালো থাকুন।